পাঁচ কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর পাঁচ কথার শুরুতেই তৃণমূলের গুপ্তধনের দিকে নজর রাখবো। তৃণমূলের গুপ্তধন ক্যারিবিয়ান দ্বীপে পাচার হয়েছে, এরকম তো বিস্ফোরক অভিযোগ করছেন তৃণমূলের এই বিক্ষুব্ধ বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত মহাসাগরের দ্বীপ ভানুয়াতুর পর এবার ক্যারিবিয়ান দ্বীপ কেম্যানের সঙ্গে নাম জড়িয়েছে তৃণমূলের। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইনভেস্টিগেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত মোর ডিটেলস উইল নট কাম আউট। কিন্তু একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে পৃথিবীতে এত জায়গা থাকতে হঠাৎ করে কেমেন আইল্যান্ডের নাম কেন উঠে আসে, হঠাৎ করে কেন একটা ক্যারিবেল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নাম উঠে আসে, এবং তার সাথে এই ডুবিয়াস রেন্টাল লুপ যেটাকে আমরা বলছি সেটা উঠে আসার পিছনে যদি দেয়ার ক্যান বি নো স্মোক উইদাউট ফায়ার। আমরা জানি যে আগুন ছাড়া তো ধোঁয়া হয় না। তো এই জিনিসটার ডাইমেনশন কতটা, সেটা একটা প্রশ্নচিহ্ন সকলের মনে আছে, স্বভাবগত ভাবাবতই আমাদের মনেও আছে। এই ট্রুথটা সামনে আনা দরকার। যদি এই ট্রুথটা, যদি এই ফ্যাক্টটা বা এই অ্যালিগেশনটা যদি আনফাউন্ডেড হয় বা বেসলেস হয়, তাহলে সেই সময় যারা পার্টির ফান্ড হ্যান্ডেল করতেন তাদের উচিত এ বিষয়ে একটা স্বচ্ছ ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে এটাকে নেগেট করা বা রিবাটাল দেওয়া। কারণ এখানে সাইলেন্স ইজ অ্যাডমিশন। যদি এই অ্যালিগেশন, যেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইনস্ট্রিম মিডিয়া সব জায়গাতে ব্লো করছে, সেখানে নীরবতার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না, যদি এভরিথিং ওয়াজ ফেয়ার অ্যান্ড স্কোয়ার। এই এই অভিযোগ কার? এই অভিযোগ তৃণমূলের। এই অভিযোগ কার? তৃণমূলের এমএলএ। এই অভিযোগ কার? যিনি সেই দিনও পর্যন্ত একজন পুলিশ অফিসার ছিলেন, রিটায়ার্ড করে তৃণমূলের মনোনয়ন পেয়ে লড়েছিলেন। এইগুলো যদি সত্যি হয় তাহলে তো খুব বড় ধরনের একটা তদন্ত এবং ইন্টারপোলেরও বোধহয় নিতে হবে। দলটা পার্টিটা বাদ দিয়ে, পশ্চিমবাংলার মানুষের ভালো বন্ধুর কথা বাদ দিয়ে আর সবকিছুই করেছে নিজের আখের গোছানোর জন্যে। আর এদের এই টাকার নেশায় পেয়েছিল, অর্থের নেশায় পেয়েছিল। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি করছেন তৃণমূলের এই বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সঙ্গে কেম্যান দ্বীপের কি সম্পর্ক? বিস্ফোরক চাঁচলের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় কপ্টার কিনতে কেম্যান দ্বীপের নামে ভুয়ো কোম্পানির নামে ঋণ নেওয়া হয়েছিল। $17 লক্ষ ঋণ দেখিয়ে কপ্টারটি কেনা হয়। সম্প্রতি কেয়ারওয়েল এভিয়েশন সংস্থায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেম্যান দ্বীপের ভুয়ো সংস্থার নামে ঋণ নিয়ে কেনা কপ্টার কার? গোটা সন্দেহজনক লেনদেনের তদন্তের দাবি করে প্রশ্ন চাঁচলের বিদ্রোহী তৃণমূল বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। 1.7 মিলিয়ন একটা আনসিকিউরড লোন একটা অ্যারেঞ্জ করা হয়েছিল ফ্রম এ সেল ফিনান্স কোম্পানি, যেটা কেমেন আইল্যান্ড, যেটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, সেখান থেকে এই করা হয়েছিল। কেন করা হয়েছিল? ফর পারচেজ অফ এ অগাস্টা 109 গ্র্যান্ড নিউ হেলিকপ্টার। এখন এখানে আরেকটা সংস্থার নাম উঠে এসছে, ক্যারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তো এই যে এন্টায়ার ডুবিয়াস রেন্টাল লুপটা রয়েছে, এই ডুবিয়াস রেন্টাল লুপটা নিয়ে গত কয়েকদিন ধরেই একটা চর্চা হচ্ছে, বিকজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এটা নিয়ে কাজ করছে। পৃথিবীতে এত জায়গা থাকতে হঠাৎ করে কেমেন আইল্যান্ডের নাম কেন উঠে আসে, হঠাৎ করে কেন একটা ক্যারিবেল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নাম উঠে আসে, এবং তার সাথে এই ডুবিয়াস রেন্টাল লুপ যেটাকে আমরা বলছি সেটা উঠে আসার পিছনে যদি দেয়ার ক্যান বি নো স্মোক উইদাউট ফায়ার। আমরা জানি যে আগুন ছাড়া তো ধোঁয়া হয় না। তো এই জিনিসটার ডাইমেনশন কতটা, সেটা একটা প্রশ্নচিহ্ন সকলের মনে আছে, স্বভাবগত ভাবাবতই আমাদের মনেও আছে। এই ট্রুথটা সামনে আনা দরকার। যদি এই ট্রুথটা, যদি এই ফ্যাক্টটা বা এই অ্যালিগেশনটা যদি আনফাউন্ডেড হয় বা বেসলেস হয়, তাহলে সেই সময় যারা পার্টির ফান্ড হ্যান্ডেল করতেন
তাদের উচিত এ বিষয়ে একটা স্বচ্ছ ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে এটাকে নেগেট করা বা রিবাটাল দেওয়া। কারণ এখানে সাইলেন্স ইজ অ্যাডমিশন। যদি এই অ্যালিগেশন যেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইনস্ট্রিম মিডিয়া সব জায়গাতে ব্লো করছে, সেখানে নীরবতার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না, যদি এভরিথিং ওয়াজ ফেয়ার অ্যান্ড স্কোয়ার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজয়। সুজয়, এই কেয়ারওয়েল এভিয়েশন সংস্থার নাম আমরা কয়েকদিন আগে থেকেই শুনতে শুরু করেছি, যখনই তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। আমি সুজয়ের সঙ্গে কথা বলবো। এই কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে দেখছে যে এই কপ্টার নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং চপার নিয়ে প্রশ্ন উঠছে, সেই জায়গায় বারবার এই কেয়ারওয়েল এভিয়েশন সংস্থার নাম জড়িয়ে যাচ্ছে। এবার এই কেয়ারওয়েল এভিয়েশন সংস্থার সঙ্গে কেম্যান দ্বীপেরও নাম জড়িয়ে গিয়েছে এবং তৃণমূলের ফান্ডের কথা তো জড়িয়ে গেছে। মানে বিষয়টা তো একটা ভীষণ জটিল পরিস্থিতি। দেখো, প্রসূন বন্দ্যোপাধ্যায় আজকে যে তথ্য সামনে আনছে, কার্যত তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দেওয়া তথ্য সেটাকে হাতিয়ার করেই আজকে মুখ খুলছেন এবং তার যে বক্তব্য, সেই বক্তব্যটা বেশ কয়েকদিন আগেই তদন্তের সামনে চলে এসছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্তে। তারা যখন তৃণমূলের তহবিল সংক্রান্ত বিষয়ে তদন্তভার নেয়, দেখা যায় যে তারা 3টে অ্যাকাউন্ট ফ্রিজ করে 440 কোটি টাকার হদিশ পান। আরও গভীরে তদন্ত করতে গিয়ে তারা এই কেয়ারওয়েল এভিয়েশন নামক যে সংস্থা, সেই সংস্থাটির কথা জানতে পারেন। জানা যায় যে 2023 থেকে 2026 অর্থবর্ষে 160 কোটি টাকা তৃণমূলের তহবিল থেকে ওই সংস্থার কাছে গিয়েছে এবং ওই সংস্থা তার মধ্যে এই যে দ্বীপপুঞ্জের নামটি উঠে আসছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, সেখানে একটি সংস্থা তৈরি করে সেখানে এই যে টাকা $1.7 মিলিয়ন, এই টাকাটা তারা পাঠায়, ভারতীয় মুদ্রা থেকে সেটাকে কনভার্ট করা হয়, সেই টাকা পাঠিয়ে আবার সেটাকেই ঘুরপথে সেই টাকা দিয়ে এই প্রাইভেট জেট এবং কপ্টার কেনা হয় এবং যেটা আবার তৃণমূলকেই পরবর্তীতে ভাড়া দেওয়া হয়, তার ভাড়াও তৃণমূলের তরফ থেকেই মেটানো হচ্ছিল। ফলে একাধিক এই যে ক্যারিবিয়ানি দ্বীপপুঞ্জের নামটা, এই দ্বীপপুঞ্জের বিশেষ কিছু সুবিধা রয়েছে, যে সেখানে কোনো ট্যাক্স লাগে না, সেখানে বাইরে থেকে কেউ গেলে নির্দিষ্ট অঙ্কের টাকা দিলে সেখানে তিনি নাগরিকত্ব পেতে পারেন। ঠিক যেমনভাবে এই বিনয় মিশ্র পেয়েছিলেন, সেই রকমেরই তৃণমূলের কি তাহলে আরও কেউ বসে রয়েছে ওই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, যাকে ব্যবহার করা হয়েছে সেখানে একটি শেল কোম্পানি খোলার ক্ষেত্রে? তাহলে কি মানে আমার মাথায় একটুখানি বিষয়টা বোঝাও যে এটা কি কোথাও একটা কালো টাকা সাদা করার একটা অন্য পদ্ধতি অবলম্বন করেছিল তৃণমূল কংগ্রেস? যে প্রথম কথা, ওই যে কেয়ারওয়েল এভিয়েশন সংস্থা থেকে আমি কপ্টার বা চপার কিনলাম, আবার ওই সংস্থার থেকে আমি ভাড়া দিয়ে আবার ওই কপ্টার এবং চপার ব্যবহার করলাম, আর ওই সংস্থার সঙ্গে কেম্যান দ্বীপের নাম জড়িয়ে গেল। মানে কোনোভাবে কি ঘুরপথে টাকা সাদা করা হচ্ছিল না? এই চক্রটা কেন করা হচ্ছিল সেটা যদি একটু পরিষ্কার করো। দেখো, কেয়ারওয়েল এভিয়েশন সংস্থাটি যদি তারা প্রাইভেট জেট এবং কপ্টার কেনা হতো, তাহলে তারা ভারতে বসেই সেগুলি অর্ডার দিতে পারতেন, বরাদ দিতে পারতেন। তৃণমূলের তহবিলতে যে টাকা গিয়েছে সেই টাকাতেই তারা দিতে পারতেন। তারা কেন একটা দ্বীপপুঞ্জ ঘুরে সেখান থেকে আনসিকিউর্ড লোন নিয়ে কিনলেন, সেই জায়গাতে প্রশ্ন এটাই। তুমি যেটা বললে, এজেন্সিও সেই সন্দেহ করছে, ইডি সেই সন্দেহ করছে যে একটা মোটা অঙ্কের কালো টাকা, সেই টাকাটাকে একবারে সাদা করে দেখানোর জন্যই এই একটা ঘোরালো পেঁচালো একটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যাতে পরবর্তীতে তদন্তের ক্ষেত্রে ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের বেশ কিছুটা সমস্যায় পড়তে হয় যে সেই টাকা কোথায় গেল, সেই দ্বীপপুঞ্জে যোগাযোগ করা, সেখানে কোন শেল কোম্পানি, তথ্যের আদান প্রদান, অর্থাৎ একটা জটিল পদ্ধতির মাধ্যমে এজেন্সিকে যেতে হবে। ফলে যারা তদন্ত করবে সেটাকে প্রমাণ করা তাদের কাছে বেশ কষ্টসাধ্য হতে পারে। তেমনটা পরিকল্পনা করেই টাকাটাকে এইভাবে এবং নির্দিষ্ট এরকমই একটি দ্বীপপুঞ্জকে বেছে নেওয়া হচ্ছে, যেখান থেকে টাকা ঘুরিয়ে আবার হেলিকপ্টার কিনে, প্রাইভেট জেট কিনে আবার সেটার টাকাও তৃণমূলই দিচ্ছে। ফলে মাছের তেলে মাছ ভাজার যে প্রক্রিয়া, যেটা আমরা প্রথম দিন কথাটা তুমি বলেছো সুজয়, মাছের তেলেই মাছ ভাজা হয়েছে, কিন্তু এই মাছের তেলে মাছ ভাজার জন্য কেম্যান আইল্যান্ডসকে কেন বেছে নেওয়া হলো? ব্রিটেনের ওভারসিজ টেরিটরি 3টি দ্বীপ নিয়ে গঠিত এই এলাকা। রাজধানী জর্জটাউন, খুব ছোট জায়গা, আয়তন 250 বর্গ কিলোমিটারের একটু বেশি, জনসংখ্যা প্রায় 90,000, আর দুনিয়ার পরিচিত ট্যাক্স সেভিং হেভেন অর্থাৎ কর ফাঁকি স্বর্গরাজ্য বলে পরিচিত জায়গাগুলোর মধ্যে অন্যতম এই কেম্যান আইল্যান্ডস। এখানে কোনো ব্যক্তিগত আয়কর, কর্পোরেট কর, ক্যাপিটাল গেইনস ট্যাক্স, সম্পত্তি কর কিছুই দিতে হয় না। ফলে যারা কর ফাঁকি দিতে চায় তারা এই কেম্যান আইল্যান্ডে শেল কোম্পানি খুলে নিজের দেশে ব্যবসা থেকে পাওয়া লাভ
খরচ হিসেবে দেখিয়ে সেখানে ট্রান্সফার করে। আর কেম্যানে আয়কর না থাকায় 1 পয়সা করও দিতে হয় না। সেই টাকাই আবার কেম্যান আইল্যান্ড থেকে বিদেশি লগ্নি হিসেবে মূল দেশে ফিরে যায়, সাদা হয়ে যায় কালো টাকা। কিন্তু জানেন তো, আমরা প্রশ্ন করেছিলাম এই বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে যে আচ্ছা, কেম্যানের পাশাপাশি, ভানুয়াতুর পাশাপাশি আর কোথায় কোথায় তৃণমূলের গুপ্তধন রয়েছে? কিন্তু ভয়ানক অভিযোগ করছেন তিনি তৃণমূলের সঙ্গে এবার বাংলাদেশের নাম জড়িয়ে দিয়েছেন। তৃণমূল নেতাদের বাংলাদেশে সম্পত্তি আছে, বাংলাদেশের স্বাস্থ্য পরিকাঠামোয় তৃণমূল নেতাদের বিনিয়োগ রয়েছে সন্দেহ প্রকাশ করেছেন এই বিধায়ক, এবং তিনি প্রাক্তন আইপিএস। তাই প্রত্যেকের জানা যে কোন পদ্ধতিতে এই প্রসূন বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করে তদন্ত চাইতে পারেন, কারণ তিনি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করেছেন। তিনি ভয়ানক অভিযোগ করেছেন, যখন বাংলাদেশে অশান্ত পরিস্থিতিতে সবকিছু ভাঙচুর চলছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে নেতার সেখানে সম্পত্তি রয়েছে সেখানে 1 ফোঁটা আজ পর্যন্ত পড়েনি। মালদা ডিস্ট্রিক্টের একটা হুইসপার্স ইন দ্য করিডোর অফ পলিটিক্স আছে যে এখানকার 1-2 জন নেতার তাদের প্রপার্টি, পার্টিকুলারলি হেলথ সেক্টরে আমরা মানে শুনছি। বাংলাদেশ কোনো ইনভেস্টর ফ্রেন্ডলি কান্ট্রি নয়, এটা সকলেই জানে। বাংলাদেশে কেন ইনভেস্ট করা হয়েছে সেটা একটা গভীর প্রশ্নচিহ্নের মুখে পড়ছে এই বাংলাদেশ কানেকশন। নাম্বার 2 হচ্ছে যে বাংলাদেশে 2024 সালের 5th অগস্ট একটা অলমোস্ট মিলিটারি কু হয়েছিল। যখনই রেজিম চেঞ্জ হয়, তখন বিশেষ করে যখন এরকম ধরনের কু হয়, তখন ইনভেস্টর ফ্রেন্ডলি থাকে না, বা আগের রেজিমের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটাও সঙ্গে সঙ্গে কামস টু এ হল্ট। যদি দেখা যায় যে এই সময়টা আনবিটেল ছিল, তাহলে বুঝতেই হবে যে কোথাও না কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো অল দিস আর কোয়েশ্চেন্স, আমরা কোয়েশ্চেন রেজ করতে পারি, আমরা হুইসেল ব্লো করতে পারি। যদি ট্রু হয়, তাহলে এই সময় যে বিজনেসটা স্মুথলি রান করলো, তাহলে হোয়াট ওয়াজ দ্য আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য ইউনুস গভর্নমেন্ট বা দ্য রেডিক্যাল কম্পোনেন্ট? বোথ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অ্যান্ড এনআইএ শুড জয়েন্টলি ইনভেস্টিগেট দিস অ্যাসপেক্ট। অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, হ্যাঁ, আমি চিঠি লিখবো। I will write letters to Enforcement Directorate and to NIA to investigate, যেটা আপনারা ওপেন মাইন্ডে তদন্ত করুন। এরকম একটা ক্লাউড রেখে দেওয়া ঠিক নয় যে মালদাতে বসে কোনো পলিটিক্যাল ফাংশনারি যিনি আগে রুলিং পার্টিতে ছিলেন, তিনি বাংলাদেশে তার ব্যবসা সম্প্রসারিত করেছেন। হয় আপনারা বলুন যে না, এটা ঠিক নয়, এটা ভুল একটা তথ্য। যদি বলেন যে না হয়েছে, তখন আপনি নাম সামনে নিয়ে আসুন এবং এন্টায়ার মানি ট্রেলটাকে খুঁজে বার করুন। আজকে এই প্রসূন বাবুই বলুন বা ঋতব্রতই বাবুল বলুন, তারা যখন মমতা ব্যানার্জির আঁচলে ধরে ধরে যখন ঘুরতেন, তখন তো এই 15 বছর এই দুর্নীতির কথাগুলো যখন আমরা চিৎকার করেছিলাম, তখন তো বলেননি। এখন 15 বছর বাদে বলছেন যে কোথায় কোন কোন দ্বীপে রাখা আছে, যখন এখন আপনারা টুকরে টুকরে গ্যাং, মানে টিএমসি থেকে টিটিজি যে নতুন দল হয়েছে, টুকরে টুকরে গ্যাং, তার কথা বলছেন। দেখুন, প্রসূনবাবু কি বললেন বা ঋতব্রতবাবু কি বললেন সেটা বাংলার মানুষ বিশ্বাস করে না। বিশ্বাস করলে তাদের এই অবস্থা হতো না। আমাদের সরকার বিষয়টি দেখছেন, তদন্ত হচ্ছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিরা রয়েছে, তারা দেখবে। এগুলো আমাদের দেখার বিষয় নয়। আমার মনে হয় তদন্তের মতো হবে, কাউকে ছাড়া হবে না। এর আগে তো এই দ্বীপটার নাম একমাত্র ভূগোল যখন পড়তাম ছোটবেলায় তখন শুনেছিলাম, তারপরে আর শুনিনি। তৃণমূল না থাকলে কিন্তু এই দ্বীপগুলোর নামও আপনারা জানতে পারতেন না। মানে এখন দেখি এই লোকগুলো কিরাম সতীলক্ষ্মীর মতন এই তদন্ত হোক এই তদন্ত হোক বলছে। আমি বলছি, যদি ভোটের ফলাফল অন্য কিছু হতো, ভোটের ফলাফল অন্য কিছু হতো, এই সমস্ত তৃণমূলের প্রতীকে জিতে আসা, ইনি আমার পুলিশ, এনার কাছে ইনফরমেশন কম থাকার কথা নয়। যদি কম থাকে তাহলে তিনি একটা অপদার্থ। এই ধরনের কথা এরা কি আগে অতীতে আঁচ পাননি? এরা সব জানতো, আমার ঠাকুমা একটা বলতেন যে সতী হলি কবে, ভাষাটার বলছি না, বাংলা হচ্ছে স্বামী মল্ল যবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের মধ্যে বা তৃণমূলের ইন্টারনাল ফিনান্স তো ছেড়ে দিন, ফিনান্স অ্যান্ড মানি ছেড়ে দিন, তৃণমূলে কে প্রার্থী হবে, কে সভাপতি হবে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে আর কেউ জানতো নাকি? আজকে তো যখন ধীরে ধীরে খোলাসা হচ্ছে, ধীরে ধীরে চিঠিপত্র হয়েছে, ধীরে ধীরে ইনভেস্টিগেশন হচ্ছে, তখন তো বোঝা যাচ্ছে যে নিজের কেনার হেলিকপ্টারই নিজেই ভাড়া দিয়ে চড়ে এরকম মনিটারি ডিসরাপশন হয়েছে, এরকম জোট চুরি হয়েছে। তো ধীরে ধীরে পর্দা হাঁটবে, এবং এটা সত্যি লজ্জার ব্যাপার যে কেউ একজন রাজপুত্র ক্যামরি চড়বে দলের পয়সায়,
আর দল মানে 21শে জুলাই জেলা থেকে আসার জন্য 2 পয়সা কর্মীদের দেওয়া হবে না। দেখুন, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ভেঙে ভেঙে ছত্রাখান হয়ে গিয়েছে, ক্রমশই নিঃসঙ্গ হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই অবস্থা হলো কেন? এই পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককেই দায়ী করলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। যুব তৃণমূল গঠনের দিন থেকেই পতনের শুরু হয়েছে। অভিষেককে তুলে আনতে শুভেন্দুকে বঞ্চিত করা হয়েছে। সেই থেকেই দলের শেষ অবস্থা। কি বলছেন পার্থ চট্টোপাধ্যায়, শুনবেন। চেঞ্জের আসলো দলে কবে থেকে? 2011-র প্রথম দিক থেকে আমরা জয়ী হলাম। আমার সেদিন খুব ভালো মতন মনে আছে, স্টেজের পাগলু নাচ চলছে, কুণাল ঘোষ অ্যানাউন্স করছে যুবা গঠন হলো। সেদিন থেকেই কিন্তু তৃণমূলের পতন যাত্রা শুরু হয়েছে। বৈজ্ঞানিক চর্চা করবার জন্য, অভিষেককে তুলে আনার জন্য, বাংলার কাছে যুবর মুখ হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য যুবার তৈরি হলো এবং শুভেন্দু অধিকারীকে যথাযোগ্য সম্মান থেকে বঞ্চিত করা হলো। প্রথম তো সেদিন থেকেই শুরু হয়েছে। এটাও ভাবতে হবে নেত্রীকে যে কেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে তাদের এক সময়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মীরা তারা চলে যাচ্ছে। অভিষেক ইজ এ ফ্যাক্টর। অভিষেককে তুলে এনে মাঝখানে নৈবেদ্যের কোলা করার চেষ্টা, এটা সফল হয়নি, মানুষ গ্রহণ করতে পারেনি। চাল চলনে নেই, ক্যামাক স্ট্রিটের সংস্কৃতিতে নেই, অন্যদেরকে পুলিশ দিয়ে ঠান্ডা করবা, প্রশাসন দিয়ে ঠান্ডা করবার চেষ্টা, অর্থাৎ নেত্রীর ক্ষমতাটাকে নিজের ক্ষমতা হিসেবে প্রতিষ্ঠিত করবার যে চেষ্টা অল্প বয়সে এই ছেলেটা করলো, এবং ওর মাথাটা খারাপ করলো কিন্তু আইপ্যাক, এরা মিলে যা করলো এবং সেটাকে আরো প্রতিষ্ঠিত করলো দিদিমণি নিজে। তিনি যদি এটা বাধা দিতেন তাহলে এই অবস্থা হতো না। রথ মানে শ্রীক্ষেত্র পুরী, সেই পুরীতে ভয়ানক ভিড়, আর সেই ভিড়ে বিপত্তি। রথযাত্রা দেখতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট 120 জন পুণ্যার্থী, একজনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। যদিও আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আর একদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যেই এই রথযাত্রার অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষও ছুটে যান প্রভু জগন্নাথের দেখা পাওয়ার জন্য, এই রথযাত্রার সাক্ষী থাকার জন্য। আর সেখানে বিপত্তি, 120 জন পদপিষ্ট হন এবং একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।